নিশ্চয়তা সহ ৬ দাবিতে ময়মনসিংহ সিলেট সহ সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। ৪৮ ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি। মশার উপদ্রবে নাজেহাল ময়মনসিংহ নগরবাসী। নিধনে প্রতি বছর কোটি টাকা ব্যয় করলেও মেলেনি সুফল। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকে কঠোর নজরদারির তাগিদ। শুকনো মৌসুমে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ আর বর্ষায় বৃষ্টি ভরসা। যুগ যুগ ধরে বিশুদ্ধ জলের সংকটে ময়মনসিংহের সীমান্তবাসী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সমন্বয়হীনতায় কাজে আসছে না সিলেট জেলা হাসপাতালের ৮তলা ভবন। বুঝে নেওয়ার কর্তৃপক্ষ নিয়ে নির্দেশনা না থাকাই কারণ। শিগগিরই চালুর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। এবং হাওড়ে বড় মৌসুমের ধান কাটা শুরু। ভালো ফলন হলেও শ্রমিক হারভেস্টার মেশিন সংকটে দুশ্চিন্তায় কৃষক। দুর্যোগ এড়াতে ৮০% পাকলেই ঘরে তোলার পরামর্শ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা। চাকরির নিশ্চয়তা সহ ৬ দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ৬ দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক দিন এক কর্মসূচি নিয়ে রাজপথে নামা। স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ও ময়মনসিংহ সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বলেন ৬ দফা বাস্তবায়ন না হলে রাজপথ ছাড়বেন না তারা। যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। ৪৮ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামী ৪৮ ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন তবে আমরা ৪৮ ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব। সিলেট, ময়মনসিংহ ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় দাবি মেনে নিলে তারা ক্লাসে ফিরতে চান বলেও জানান। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই, ক্লাস করি। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ ৬ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। মশক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতি বছর কোটি টাকা ব্যয় করলেও মেলেনি কোনো সুফল। উল্টো মশার উৎপাতে নাজেহাল নগরবাসী। বিভাগের অন্য ৩ জেলা শহরেও রাত দিন মশার উপদ্রব সমান তালে চললেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। ওবায়দুল হকের রিপোর্টে দেখুন বিস্তারিত। এসএসসি পরীক্ষার্থী গৌতম চৌধুরী। মশার আক্রমণে অতিষ্ঠ সে, তাই বাধ্য হয়ে চেয়ার টেবিল ছেড়ে মশারি টাঙিয়ে বিছানায় বসে চলছে পরীক্ষার প্রস্তুতি। চেয়ার টেবিলে বসে পড়াশোনা করলে এখন দেখা যাচ্ছে মশার উপদ্রবে ওইভাবে পড়াতে মন দেওয়া যায় না। ময়মনসিংহ নগরীতে ২ অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় ১.৫ কোটি টাকা। তবে তার কোনো সুফলই পাচ্ছেন না নগরবাসী। মহানগরের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। ক্ষতিকারক এই কীটের উপদ্রবে নাজেহাল নগরবাসী। কালো কালো পানি, এটার মধ্যে মশা তো সবসময় বংশ বিস্তার করতেই আছে। খালও ঠিকভাবে পরিষ্কার করে না, তারপরে মশার স্প্রেও করে না। ময়মনসিংহ কোথাও আপনি এমন জায়গা পাবেন না যেখানে আপনি ২-১ মিনিট অবস্থান করলে মশা এসে বসবে না। প্রত্যেক জায়গায় পরিকল্পনা করে করে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করে। বিভাগের অন্য ৩ জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনা পৌর এলাকারও একই চিত্র। খাল, ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট। এসব উন্মুক্ত স্থানেই বংশ বিস্তার করছে মশা। এমনকি কাজ করছে না মশার কয়েল ও ইলেকট্রনিক ব্যাট। কয়েল 2টা করে লাগাই এবং মুসুরি টানাই, তাও থাকতে পারে না। কীটনাশক মানে আমরা মনে হয় ১-২ মাস পর পর
স্প্রে দিলেও মনে কিছুটা নিয়ন্ত্রণ আসতো। এ নিয়ে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। একটা ক্রাশ প্রোগ্রাম করছি 33টি ওয়ার্ডের, যেটা আমাদের 20 তারিখ থেকে এটা শুরু হবে। প্রায় 10 দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের 4টা ভোগার মেশিন আছে এবং 3টে স্প্রে মেশিন আছে। এই মেশিন দ্বারা আমরা নিয়মিত ওষুধ ছিটিয়ে যাচ্ছি। যেখানে মশার ওষুধ দিলে শহরবাসী নগরবাসী যাতে উপকৃত হয় সেটা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা রাখব। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং জোরদারের দাবি বাসিন্দা ও নাগরিক নেতাদের। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ নিয়ে বিস্তারিত জানাতে জামালপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, জামালপুরে মশার উপদ্রব যেন নিত্যদিনের সঙ্গে জামালপুর পৌরবাসীর। আপনাকে বলে রাখি যে জামালপুর পৌরসভার প্রায় 2 লক্ষ মানুষের বসবাস। এখানে 12টি ওয়ার্ডের যে সাধারণ মানুষ তারা কিন্তু মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন এবং এই যে চলতি এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু বাসায় পড়াশোনা করতেও কিন্তু তাদের অনেক ঝামেলা হচ্ছে। তো আমি জামালপুর পৌরসভার 12টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে ময়লা আবর্জনা স্তূপ থাকার কারণে কিন্তু মশার উৎপত্তি এখান থেকে জন্ম নিচ্ছে এবং এই পৌর কর্তৃপক্ষের যে অবহেলা, ময়লা আবর্জনা পরিষ্কারের যে অবহেলা, এই অবহেলার কারণেই কিন্তু পৌরবাসী আজ মশার যে উপদ্রব, এই মশার উপদ্রবে কিন্তু আক্রান্ত হয়ে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। জামালপুরের পরিবেশবিদদের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে জামালপুর পৌরসভার যে বর্জ্য নিষ্কাশন করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু একেবারেই কিন্তু ভেঙে পড়েছে এবং ড্রেন, রাস্তাঘাট এবং পাড়া মহল্লার যে অলি গলিতে যে মশা প্রজননের যে কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এবং এই ময়লা আবর্জনা কিন্তু পরিষ্কারের ব্যাপারে কিন্তু 5 দিন 7 দিন বা 1 মাসও লেগে যায় এবং পৌর কর্তৃপক্ষের কিন্তু একটা দায় আছে, সেটা হলো যে প্রতিদিনের ময়লা আবর্জনা তারা যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু এই মশার উপদ্রব থেকে কিন্তু পৌরবাসী কিছুটা উপকৃত হবেন। কিন্তু পৌর কর্তৃপক্ষের যে সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে তারা 4টি হকার এবং 3টি স্প্রে মেশিন দিয়ে কিন্তু তারা এই মশা নিধনের জন্য চেষ্টা করছেন এবং এই যে বর্ষা মৌসুমের শুরুর আগেই যে মশার যে উপদ্রব, বাসা বাড়ি, অফিস আদালত এবং কি যে ড্রেনেজ ব্যবস্থা অপরিষ্কৃত থাকার কারণে রান্নার কাজে যারা থাকেন তারা পর্যন্ত এই মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং জামালপুর শহরের যে প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু আজ মশার যে অত্যাচার এবং মশার কামড়ে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং জামালপুরের যে নাগরিক সমাজ তারা কিন্তু এই মশার যে অত্যাচার অতিষ্ঠ তারা কিন্তু ফুঁসে উঠেছেন প্রায়। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। মশার উপদ্রব নিয়ে বিস্তারিত আলোচনা করতে ময়মনসিংহে আছেন সহকর্মী উবায়দুল হক, তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মাজিদ। সরাসরি যাচ্ছে সেখানে। ময়মনসিংহে দিন দিনে বাড়ছে মশার উপদ্রব। দিনে রাতে সমানতালে মশার উৎপাতে যখন অতিষ্ঠ নগরবাসী তখন কি করছে সিটি কর্পোরেশন, এ বিষয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই যে আপনিও তো একজন নগরের বাসিন্দা, তো মশার উৎপাত নিয়ে আসলে আপনি নিজেও কি অতিষ্ঠ কিনা বা আপনার চোখে আসলে কি বিষয়টি পরিলক্ষিত হচ্ছে? ধন্যবাদ সময় টিভিকে একটি সুন্দর প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। আমরা আসলে অস্বীকার করার উপায় নেই যে ময়মনসিংহ নগরীতে মশার উৎপাতটা বেড়েছে। তবে আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমি নভেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করার পর থেকে কিন্তু আমরা মশক নিধন কার্যক্রমে কাজ করে যাচ্ছি। নিয়মিত মশার ওষুধ স্প্রে করা হচ্ছে এবং যেহেতু ইদানিং মশার উৎপাতটা একটু বেশি বেড়ে গিয়েছে সেজন্য আজকে সকাল থেকে আজকে 20 এপ্রিল থেকে আগামী 15 দিন ব্যাপী আমাদের একটি সমগ্র 33টি ওয়ার্ডে একটি ক্রাশ প্রোগ্রাম চলমান শুরু হয়েছে এবং এছাড়া নগরবাসীকে সচেতন করার জন্য যত্রতত্র যাতে ময়লা আবর্জনা না ফেলে, যেখানে সেখানে পানি জমে না থাকে সেজন্য আমরা মাইকিং করাও আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের মাইকিং কার্যক্রম চলমান রয়েছে।
আমরা নিয়মিত মশার ওষুধ স্প্রে করছি। এছাড়া শুধু আমাদের স্বাস্থ্য শাখা মশক নিধনের কার্যক্রমটি দেখে থাকে, কিন্তু মশক নিধনের পাশাপাশি আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শাখা থেকেও কিন্তু আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে আকোয়া খাল সহ আমাদের 6টি প্রধান খাল পরিষ্কারকরণের কাজ কিন্তু চলমান রয়েছে, এবং আমাদের বড় ড্রেনগুলো এবং খোলা ড্রেনগুলোতেও আমাদের লার্ভিসাইড স্প্রে করা সহ পরিষ্কারকরণের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের তো দায়িত্ব রয়েছে, সিটি কর্পোরেশনের পাশাপাশি আমি বলবো যে নগরবাসীকেও সচেতন হওয়া প্রয়োজন। আপনারা নিয়মিত কাজগুলো করছেন, প্রতি বছরে আমরা দেখি যে বছরের যে বরাদ্দ থাকে প্রায় 1.5 কোটি টাকা, গত অর্থ বছরও বরাদ্দ ছিল, এবারও অর্থ বছরও এরকম বরাদ্দ, গত অর্থ বছরে 1 কোটি টাকা খরচ হয়েছে, এবার ইতিমধ্যে প্রায় অর্ধেক খরচ হয়েছে। তো এত কোটি কোটি টাকা বছরে খরচ হলেও বা এই ব্যয় হলেও আসলে সুফল কি নগরবাসী পাচ্ছে? নগরবাসী তো বলছে সুফল পাচ্ছে না, আসলে আপনারা কি বলবেন? ধন্যবাদ। 2023-24 অর্থ বছরে আমাদের সিটি কর্পোরেশনে মশক নিধন কার্যক্রমের উপর বাজেট বরাদ্দ ছিল 1,45,00,000 টাকা, আর 24-25 অর্থ বছরে আমাদের 1.5 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আমরা মার্চ 2025 পর্যন্ত 44 লক্ষ টাকা খরচ করেছি। এটা শুধু মশার ওষুধ ক্রয়ই না, এছাড়া বিভিন্ন ধরনের মাইকিং, প্রচারণা, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নানা খাতে খরচ হয়েছে। তো আমরা এই অর্থ বছরে বিগত বছরের ওষুধ ছিল সেগুলো ব্যবহার করেছি। আমরা নতুন ওষুধ ক্রয় কার্যক্রম শুরু করেছি। আমরা এটা যাচাই বাছাই করে আমাদের কীটতত্ত্ববিদ আছেন, আমাদের সিভিল সার্জনের কার্যালয়ে একজন স্বাস্থ্য শাখায় কীটতত্ত্ববিদের এবং আমাদের স্বাস্থ্য শাখার ডাক্তার সাহেব আছেন, তার সম্মতিপত্র নিয়ে তাদের দ্বারা সার্টিফিকেট, তারা যাচাই বাছাই করে সার্টিফিকেট দিলে সেই ওষুধ ক্রয় করা হচ্ছে। তো আমি আশা করছি যে সামনে হয়তো যে আমরা কার্যক্রমগুলো গ্রহণ করেছি নগরবাসী সেগুলোর সুফল অচিরেই পাবে। নগরবাসী একটা অভিযোগ করেন যে আসলে সিটি কর্পোরেশনের থেকে যে ওষুধগুলো কেনা হয় আসলে সেটা আপনি বলছিলেন যে আপনারা সেটি মান দেখেই আসলে কেনেন, তবুও তারা অভিযোগ করেন যে এটা মনিটরিংয়ের একটু অভাব রয়েছে। যারা কর্মকর্তা থাকেন এটা নিয়ে নানা প্রশ্ন করেন যে আসলে সঠিকভাবে সেটি দেওয়া হচ্ছে কিনা বা না দিয়েই সেটি বলা হচ্ছে কিনা বা ব্যয় দেখানো হচ্ছে কিনা, এই বিষয়টা আসলে আপনারা কতটুকু মনিটরিং করেন? আমরা তো আসলে পূর্বের বিষয়গুলো বলতে পারবো না, তবে বর্তমানে আমরা সেটা কঠোরভাবে মনিটরিং করার চেষ্টা করছি। আমরা যেটা বলেছি আমাদের স্বাস্থ্য শাখা এবং প্রধান ভাণ্ডার ক্রয় কর্মকর্তা এবং আমি নিজেও সেটা, এবং আমাদের যে স্যানিটারি ইন্সপেক্টর আমাদের স্বাস্থ্য কর্মকর্তা আছেন জনাব দীপক কুমার, উনি সহ আমরা সকল এবং আমাদের সিভিল সার্জন কার্যালয়ের একজন প্রতিনিধি সহ যাচাই বাছাই করে ওষুধ ক্রয় করা হয়েছে। এখন সরকার থেকে যে জেনেরিক যে ওষুধটা আছে লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড, সেই অনুযায়ী কিন্তু আমরা ক্রয় করেছি। আমি এবং মনিটরিংয়ের জন্য যে আমরা যে ক্রাশ প্রোগ্রাম, প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে কর্মকর্তাকে মনিটরিং অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে, যেন এই ক্রাশ প্রোগ্রামটি শুধু কাগজে কলমে না সুফল বয়ে আনে। তো আমরা আমি আশা করছি যে সামনে এটা সুফল আমরা পাবো। তো আপনারা ক্রাশ প্রোগ্রাম আজকে থেকে শুরু করার কথা বলছেন, তো সামনে বর্ষা মৌসুম, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার একটি প্রকোপ আসলে এই সময়টাতে দেখা যায়। নগরবাসীকে আসলে আপনারা আশ্বস্ত কিভাবে করতে চান? নগরবাসীকে আমি প্রথমে যেটা বলেছি যে সচেতন করার জন্য আমাদের নিয়মিত মাইকিং কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। এছাড়া আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আগামীকাল থেকে বিভিন্ন নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করবে, যেন সেখানে যদি লার্ভিসাইড পাওয়া যায় তাহলে কিন্তু আমরা সাথে সাথে জরিমানা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সেটা আপনারা কালকে থেকে দেখতে পারবেন। আমাদের টিম নগরব্যাপী কাজ করবে। কিছু যারা খালের পাশে থাকেন তারা আসলে অভিযোগটা করেছেন যে আসলে এখানে ওষুধ দেওয়া হয় না ঠিকভাবে, এই বিষয়ে আসলে আপনারা কতটুকু কাজ করবেন? আমরা তো মূলত ড্রেইনগুলোতেই লার্ভিসাইডটা প্রয়োগ করে থাকি, এছাড়া অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়। খালে ওষুধ দেওয়ার চেয়ে খালটা পরিষ্কারকরণের দিকে আমরা বেশি মনোযোগী। আপনি জেনে থাকবেন ইতিমধ্যে আমরা আকোয়া খালের 8 কিলোমিটার দীর্ঘ খাল আমরা পরিষ্কার করেছি। এছাড়াও আমাদের মাকড়জানি, শেওড়া খাল, গোয়ালকান্দি খাল, এইগুলো খালেও কিন্তু কার্যক্রম চলমান রয়েছে।
তো খালগুলো পরিষ্কার করছেন, পাশাপাশি তিনি যেটি বলছিলেন যে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, সেই সচেতন হলেই কেবল তাদের যে কার্যক্রম সেটি কার্যকরী রূপ ধারণ করবে বলে তিনি বলছিলেন। তো এই ছিল মোটামুটি এই যে মশক নিধন নিয়ে বা মশার উৎপাত নিয়ে আমার কাছে থাকা যে সবশেষ খবর, এই খবরাখবর ছিল আমার কাছে থাকা। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। বিভাগীয় সময় আরও থাকছে। শেরপুরের রাবার ড্যামের সুবিধা পাচ্ছেন না নদীপাড়ের কৃষক। শুষ্ক মৌসুমে পানি পৌঁছায় না খেতে, ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। শুষ্ক মৌসুমে গর্ত খুঁড়ে কর্দমাক্ত পানি সংগ্রহ আর বর্ষায় বৃষ্টির পানি খেয়ে চলে জীবনধারণ। যুগ যুগ ধরে সুপেয় পানির সংকটে ময়মনসিংহের সীমান্ত এলাকার কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এমনকি এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গ্রাম ঘিলাগড়া। সীমান্তবর্তী এই জনপদে বাঙালি ও গারো সম্প্রদায়ের বাস, তবে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। শুষ্ক মৌসুমে সীমান্তবর্তী পাহাড়ের ছড়ায় গর্ত করে পানি সংগ্রহ করেই চাহিদা পূরণ করতে হয় স্থানীয়দের। এছাড়া বর্ষায় বৃষ্টির পানি সংগ্রহ করে চলে রান্নাসহ যাবতীয় কাজ। জন্মের পর থেকে আমরা কলের পানি টিউবওয়েলের পানি খাইতে পারি না, কিছু না, আমরা গাঙ্গের তিন খাইতেছি। অন্য পানির ব্যবস্থা নাই, আমরা এই এলাকার মধ্যে পানির ব্যবস্থা নাই। চেয়ারম্যান মেম্বাররা দেখে নাকি আমরা কি কষ্ট করি, আমাদেরকে দিব করে আশা দেয়, আমরা আশা দেয়, আমরা তো দেয় নাই। শুধু এই গ্রামে নয়, দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 10টি গ্রামের একই অবস্থা। স্থানীয়রা বলছেন, টিউবওয়েল থাকলেও তা কাজে আসছে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ওঠায় তা ব্যবহার অনুপযোগী। এমনকি বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এই যে একটা কল গায়ে হয়ে গেছে, আমরা পানি খাইতে পারি না। গর্তটা আরো নিচে করতে তো মানে পানি আমরা খাইতে ভালো। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। মাটির গঠনগত কারণে এখানে আসলে সাবমার্সিবল টিউবওয়েলগুলো সেট হয় না। কিছু দূর যাওয়ার পরে মানে যে পর্যায়ে বোরিং করলে পানির লেয়ার পাওয়ার কথা সেটা আসলে পাওয়া যায় না। গভীর কূপ যেগুলো দেওয়া হতো আগে, এই কূপগুলো বরং কার্যকর। এগুলোতে অনেক নিচ থেকেও পানি আসে এবং বেশ পরিশুদ্ধ পানি। দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের পানি সংকটে থাকা 10 গ্রামে প্রায় 15,000 মানুষ বাস করেন। শুধু আশ্বাস নয়, এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চায় নিম্ন আয়ের প্রান্তিক মানুষেরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ধোবাউড়া, ময়মনসিংহ। নির্মাণ করা হয়েছে 8তলা ভবন। ব্যবহার উপযোগী হলেও ভবন কে বুঝে নেবে তার কোনো নির্দেশনা নেই কার্যাদেশে। এ কারণে পরিত্যক্ত পড়ে আছে সিলেট জেলা হাসপাতালের ভবন। সম্প্রতি ভবনটি পরিদর্শন করে শিগগিরই চালুর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর চৌহাট্টা এলাকার এই ভবনটি সিলেট জেলা হাসপাতাল 2019 সালের জানুয়ারিতে 6.98 একর জায়গার উপর হাসপাতালটির ভবন নির্মাণ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। কার্যাদেশ অনুযায়ী 15 তলা হাসপাতাল ভবনের 8 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যবহার উপযোগী হলেও ভবনটিকে বুঝে নেবে তার কোনো নির্দেশনা ছিল না কার্যাদেশে। চলতি সপ্তাহে হাসপাতাল ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিগত সরকার আমলে অপরিকল্পিতভাবে এ স্থাপনা নির্মাণ হয়েছে। এইরকম অপরিকল্পিত অ্যাকচুয়ালি অনেক হাসপাতাল হয়েছে, অনেক দিন পরে আছে। শুধুমাত্র জনবল অথবা আসবাবপত্র অথবা ভারী যন্ত্রপাতির অভাবে এগুলো অ্যাকচুয়ালি ব্যবহারযোগ্য হয়নি। তবে হাসপাতালের জমিতে এমএজি ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস ছিল। শিগগিরই হাসপাতালটি ব্যবহার উপযোগী করার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার উপযোগী করার জন্য এইসব চিন্তা ভাবনা চলছে। কোনটা অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সিলেট জেলা হাসপাতালের ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 85 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
মেডিকেল কলেজে দ্রুত হাসপাতাল চালু ও শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ব্যবস্থার দাবিতে ক্লাস বর্জন করে আবারও আন্দোলনে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা। সকালে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ সরিয়ে নেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। বিভাগীয় সময় আরও থাকছে। লিগ্যাল এইডের মাধ্যমে জামালপুরে বাড়ছে মামলা নিষ্পত্তি। সহায়তায় ৩৬ জনের প্যানেল আইনজীবী। বিনা খরচে আইনি সেবা পাওয়ায় খুশি বিচার প্রার্থীরা। শেরপুরের ঝিনাইগাতিতে রাবার ড্যামের সুবিধা পাচ্ছেন না নদীপাড়ের কৃষক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শুষ্ক মৌসুমে ড্যামের উজানে জমানো পানি পৌঁছায় না খেতে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। সংশ্লিষ্টদের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে দেখুন বিস্তারিত। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে পানি সংকট থাকে। তাই সেচ সুবিধা দিতে 2016 সালে নলকুড়া ইউনিয়নে মহারশী নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপর 2018 সালে শুরু হয় কার্যক্রম। রাবার ড্যাম থাকলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সুফল পাচ্ছেন না এখানকার অনেক কৃষক। এই রাবার ড্যামে 3000 একর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেচের আওতায় আছে মাত্র 600 একর জমি। 7100 মিটার ড্রেনেজ থাকার পরও এই দশা। তাই ড্রেন সম্প্রসারণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। অনেকে আবার বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বেশি খরচে জমিতে সেচ দিচ্ছেন। এতে বাড়ছে উৎপাদন খরচ, হচ্ছে লোকসান। অনেক জায়গা ড্রেন যাওয়া ছিল দেনাইকে মন করা ভাবে পানি দিতেছে, সাকে খুশি ওকে দেয়। ড্রেন নাঙ্গর দেয় না, আমরা এটা নিজস্ব ফিতা পাইপ কইরা কয় এটা আমরা দিয়ে চালাইতেছি। আরো কয়েকটা হেডার ট্যাঙ্কের প্রয়োজন, পানির এখনো সংকটাপন্ন আমাদের কেটে ওঠে নাই। কিছু এলাকা সেখানে পাইপ লাইন সংযুক্ত করলে তাহলে আরো অনেক কৃষক এখানে উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাবার ড্যামগুলোর ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। বিএডিসি এবং এলজিডির মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এরিয়া যেন বৃদ্ধির মাধ্যমে আমরা কৃষকদেরকে আরো অধিকতর কৃষকদেরকে আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারি। জাইকার অর্থায়নে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মহারশীর এই রাবার ড্যাম। সময় সংবাদ, শেরপুর। দিন দিন সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে জামালপুরে বাড়ছে মামলা নিষ্পত্তি। 36 জন প্যানেল আইনজীবী মামলা করতে সহায়তা করছেন। বিনা খরচে আইনি সেবা পাওয়ায় খুশি বিচার প্রার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে কমছে মামলার জট। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2000 সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা। দেশের সরকারি আইন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব এই সংস্থার উপর ন্যস্ত। 2009 সালে সংস্থাটির জনবল কাঠামো পুনর্বিন্যাস করা হয়। জামালপুরে সরকারি আইনি সেবা দিতে প্রতিদিন দ্বারস্থ হচ্ছেন বিচার প্রার্থীরা। 2024 সালে জেলার লিগ্যাল এইড অফিসে 1135 জন নারী ও 1184 জন পুরুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 818 জন ব্যক্তিকে 38 জন আইনজীবীর মাধ্যমে মামলা করতে সহায়তা, বিনা খরচে 744টি মামলা নিষ্পত্তি এবং 208টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এতে আদালতে কমছে মামলার জট, স্বস্তিতে বিচার প্রার্থীরা। লিগ্যাল এইডের এই বাস্তব ধর্মী যে মাঠের যাচাই, এর কারণে আমরা আমাদের জমিনটা খুব ভালোভাবে বুঝে পাই। যারা অনেক মামলাতে পেরেশানি হয়েছে, এই লিগ্যাল এইড অফিসে তারা এসে আপোষ মীমাংসার মাধ্যমে এই কোর্ট থেকে অনেক উপকৃত হয়েছে। আমার একটা যৌতুক মামলা ছিল, এটা লিগ্যাল এইডে এসে আমি অনেক উপকৃত হয়েছি। জামালপুর লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন একজন সিনিয়র সহকারী জজ। তিনি জানান, এই অফিসের অধীনে 36 জন প্যানেল আইনজীবী রয়েছেন, যাদের মাধ্যমে বিনা খরচে বিচার প্রার্থীরা মামলা করতে পারছেন। যারা লিগ্যাল এইড অফিসের মূল কাজের মধ্যে হলো বিনা খরচে সকল মানুষকে আইনি পরামর্শ প্রদান করা। জেলা লিগ্যাল এইড অফিসে যে কোনো ব্যক্তি ধনী গরিব নির্বিশেষে তারা আইনি সহায়তা পেতে পারে। 2024 সালে লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে 3,40,50,100 টাকা জরিমানা আদায় করে ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হয়। সময় সংবাদ, জামালপুর।
হবিগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে শুরু হয়েছে বড় মৌসুমের ধান কাটার উৎসব। বন্যা, শিলাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ এড়াতে কৃষকরা গত এক সপ্তাহ থেকে কাটছেন পাকা ধান। এবার ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। ঝুঁকি এড়াতে ৮০% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। হবিগঞ্জ থেকে রাশেদ আহমেদ এবং নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে সোনালী ফসল, পাকা ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। চলতি বছর বাড়তি যত্নের কারণে বাম্পার ফলন হয়েছে। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কষ্টে অর্জিত ধানের সঠিক মূল্য চান তারা। শ্রমিক ও হারভেস্টার মেশিন দিয়ে এ পর্যন্ত ৫% বেশি ধান কাটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধান কাটতেছি, এক মন ধরে এক মন আমরা দিতেছে, আমরা ভালোভাবে সংসার তুলতেছে। আশা করি টাইমের ভিত্তিতে আমরা ধান কাটতে শেষ করতে পারবো। হামলা হওয়া যেতেছে না, সরকার দিন মেশিন দিয়ে আমরা একটু সহযোগিতা করে হয়তো আমরা একটু ধানটা বাঁচবো, নাহলে তো আমরা তুল। যে খরচ গেছে যদি আমাদের প্রাপ্ত দাম না পাই ধানের, তাহলে আমাদের গৃহস্থ করার কোনো মানে নাই। সরকারের কাছে ওইটি আমাদের আবেদন রইল যে আমরা উচিত মূল্য চাই, আমরা ধান বেচলে যাতে চলতে পারি। নেত্রকোনার হাওরগুলোরও একই অবস্থা, তবে দেখা দিয়েছে শ্রমিক ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংকট। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ৮০% পাকলেই ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আর হারভেস্টার মেশিন সংকটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মেঘ বৃষ্টি আইলে যদি পানি বাইরে থেকে তো ধান তোলা অসম্ভব হয়ে যাবে, তখন তো আমরা একটা দুর্ভোগে হয়ে যাই। মেশিন পাইতাছি না, নিজের ডেনে দিয়ে কাটলাম। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সকল মেসেজ আসতেছে 5 দিন, 3 দিন বা 7 দিন মেয়াদি, এই মেসেজগুলো আমরা কৃষককে দেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি হোক, যদি শিল না পড়ে আর কি, যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে নির্বিঘ্নে কৃষক ধান সংগ্রহ করতে পারবে। এই বছর আমাদের টার্গেট যে 80% জমির ধান যাতে আমরা কম্বাইন্ড হারভেস্টার দ্বারা কর্তন করতে পারি, সেটার জন্য মাঠ পর্যায়ে আমাদের পর্যাপ্ত মনিটরিং আছে। যদি কোনো এলাকায় কোনো হাওরে মেশিনের কোনো সংকট থাকে, সেই ক্ষেত্রে আমি একটু অনুরোধ রাখবো যে কৃষকরা যদি আমাদের স্থানীয় কৃষি বিশেষের সাথে যোগাযোগ রাখেন, তাহলে আমরা আমাদের জেলায় যেখানে মেশিনের সরবরাহ বেশি আছে, প্রাপ্যতা বেশি আছে, সেখান থেকে এই সমন্বয় করে যাতে তারা ধানটি কাটতে পারেন, সেই ব্যাপারে আমরা সর্বোত্তম প্রচেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জে ১,২৩,৮৪৭ হেক্টর ও নেত্রকোনায় ১,৮৫,৪৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারে জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ওয়ার্ড সুবিধা নিশ্চিত করা, হাসপাতাল চালু ও পরিবহন সংকট দূরীকরণ সহ বিভিন্ন দাবিতে 16 এপ্রিল বিক্ষোভ করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় যানবাহনের চাপে সিলেট সুনামগঞ্জ মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাকরির নিশ্চয়তা সহ 6 দাবিতে ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি। মশার উপদ্রবে নাজেহাল ময়মনসিংহ নগরবাসী। নিধনে প্রতি বছর কোটি টাকা ব্যয় করলেও মেলেনি সুফল। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এখন থেকেই কঠোর নজরদারির তাগিদ। এবং শুকনো মৌসুমে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ আর বর্ষায় বৃষ্টি ভরসা। যুগ যুগ ধরে বিশুদ্ধ জলের সংকটে ময়মনসিংহের সীমান্তবাসী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।